আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোশপের পর্দায় একটি পাসপোর্ট। এই পাসপোর্টটা আমি স্ক্যান করে বিদেশে পাঠানোর জন্য রেডি করব। এবং এখানে যে পাসপোর্টের ছবি রয়েছে, এই ছবি পরিষ্কারভাবে আমি ক্লিয়ার করে দেব। তো ইনশাআল্লাহ এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদের যে প্রিন্টার মেশিন রয়েছে, সেই প্রিন্টার মেশিনের সাহায্যে আমরা এটা স্ক্যান করতে পারি, অথবা আমাদের এক্সটার্নাল কোনো স্ক্যানার থাকলে সেখান থেকেও আমরা এটা স্ক্যান করতে পারি। তো আমি স্ক্যানের সেটিংটা প্রথমে আপনাদেরকে দেখাই। আমার প্রিন্টার 3210 রয়েছে। আমি এখান থেকে ইনপুটে দিয়ে এখান থেকে 3210-এ ক্লিক করলাম। অলরেডি আমার একটা এক্সটার্নাল ক্যানন কোম্পানির একটা স্ক্যানারও রয়েছে। আমি ইপসনের প্রিন্টার মেশিন দিয়ে দেখাচ্ছি। বেশিরভাগ মানুষের ইপসনের প্রিন্টার থাকে, সেই জন্য দেখুন ইপসনের 3210 সিলেক্ট করা আছে। তো আমি এটা যদি স্ক্যান করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই জায়গাতে স্ক্যান গ্লাস থাকবে, এখানে এফোর দেব। ঠিক আছে, আমি এখানে এফোর দিচ্ছি কেন? এফোর দিচ্ছি এই কারণে যে আমার ছবিটা যেন সঠিক সাইজের মধ্যে আসে, কোনো ধরনের সাইজ কমতি না হয়। এফোর দিয়ে এখানে কালার থাকবে, তারপর এখানে রেজুলেশন আমি 300 দেব। তারপরে বাকিগুলো সব এভাবেই থাকতে পারবে। তারপর আমি স্ক্যানে ক্লিক করব। ঠিক আছে, এইভাবে করে আপনারা স্ক্যান করবেন। এখানে ডকুমেন্ট মোডে যদি আপনি ফটো মোড দেন তাও পারবেন, ডকুমেন্ট মোড দিলে পারবেন। আমি ডকুমেন্ট মোড দিয়ে থাকি সবসময়। ঠিক আছে, রেজুলেশন কিন্তু 300-তে রাখবেন এবং এটা এফোরে রাখবেন। এটা আমি পাসপোর্ট স্ক্যানের ক্ষেত্রে এইভাবেই করি, যাতে করে পাসপোর্টের যে নির্দিষ্ট একটি সাইজ থাকে, সেই সাইজটি যেন নষ্ট না হয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাসপোর্ট স্ক্যান কপি। এটা সর্বপ্রথম অবস্থায় আমাদের এভাবেই ছিল। ঠিক আছে, এটা কিন্তু বিদেশে পাঠানোর জন্য আমি এক কাস্টমারকে স্ক্যান করে তাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ দেবো আর কি। ঠিক আছে, তো এই যে দেখুন এভাবেই ছিল। তখন আমি এটাকে একটু ইমেজে গিয়ে এখান থেকে রোটেট, তারপর এখানে এভাবে দিয়ে আমি এটাকে রোটেট করে নিলাম। এটা রোটেট করার পরে একটু জুম দিয়ে নিলাম। জুম দেওয়ার পর এখন আমি এটাকে ক্রপ করব। যেমন এই জায়গাতে দেখতেই পাচ্ছেন ক্রপ টুলে সিলেক্ট করার পরে এইখানে যদি কোনো ধরনের সাইজ লেখা থাকে, তাহলে আপনি সাইজটাকে এখানে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিয়ে এটাকে একেবারে নিখুঁত করে নেবেন, যেন কোনো সাইজ এখানে না থাকে। যদিও কোনো সাইজ থাকে, আপনি এটা ক্রপ করতে যান, তাহলে কিন্তু আপনার এই পাসপোর্টের সাইজটা সঠিকভাবে আসবে না। আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে দেখুন এখন আমি এটাকে ক্রপ করব। ক্রপ করার সময় আমরা নির্দিষ্ট সাইজ ঠিক করে নেব, যেমন চারপাশে একটু ঠিক করে নেব আর কি। চারপাশে কোনো ধরনের যেন অ্যাঙ্গেল না থাকে, কোনো সাইড দিয়ে যেন বেশি একটা জায়গা থেকে না যায়, অথবা বেশি ক্রপ হয়ে না যায়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে পাসপোর্টের স্ক্যান করাটা সুন্দর হবে। তো আমি এখন ইন্টার বাটনে ক্লিক করলাম। দেখুন এখন ক্রপ হয়ে গেছে খুব সুন্দরভাবে, একেবারে ক্লিন। ঠিক আছে, এখন আমি এইটাকে শুধুমাত্র কিবোর্ড থেকে অল্টা শিফট, ঠিক আছে, কন্ট্রোল আল্ট শিফট বাটন একসাথে চেপে ধরে এল বাটনে প্রেস করে দিলাম। এটা একটু এখন এই হয়েছে। তারপরে কিবোর্ড থেকে আবারও এল বাটন প্রেস করে, কন্ট্রোল এল বাটন প্রেস করে এই কাজটা এনে আমি হালকা এই সাইড থেকে ডান সাইড থেকে একটু হালকা বাড়াবো, যাতে করে একটু হালকা পরিষ্কার হয়। ঠিক আছে, তারপর আমি বাম সাইড থেকে হালকা একটু এখান থেকে দেব, যাতে করে যে ওনার যে লেখাটা রয়েছে, পাসপোর্টের যে লেখাগুলো থাকে, সেগুলো একটু যেন কালো হয়। তারপরে ওকে বাটনে প্রেস করলাম। বিভিন্ন জায়গা ব্লার করার কারণে হয়তো একটু কম দেখা গেলেও আপনারা এখানে যে লেখাগুলো আছে সেগুলোই দেখতে পাচ্ছেন, একদম ক্লিনভাবে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের ইচ্ছা মতো করে এটাকে পরিষ্কার করতে পারবেন। আমি শুধু এই দুটাই কাজ করি, বেশি একটা কাজ করি না। তারপরে এখন আমার কাজ হচ্ছে এখানে আমি কিবোর্ডটাকে হালকা আরেকটু কন্ট্রোল এল দিয়ে আরেকটু ফোকাসটা একটু বাড়াবো, আরেকটু ফোকাসটা বাড়িয়ে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে এখানে যে ছবিটা রয়েছে, ঠিক আছে, এই ছবিটাকে একটু পরিষ্কার করব। এটা যদি আমরা পরিষ্কার করতে যাই, তাহলে কীভাবে পরিষ্কার করতে পারি? তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্রপ টুল থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কি টুল, হ্যাঁ, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুলে সিলেক্ট করে ওনার যে ছবির জায়গা অংশটি রয়েছে সেটা আমি ড্র্যাগ করে ব্যবহার করে নিব। ঠিক আছে, যাতে করে এটা আনঅফিসিয়ালও না দেখায়, যাতে করে কোনো থার্ড পার্টিও না দেখায়। এভাবে করে ড্র্যাগ করে নিয়ে আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটনে প্রেস করব, হালকা করে একটু ফোকাস বাড়াবো প্রথমে। ঠিক আছে, তারপরে ওকে দিলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল বি বাটন প্রেস করে হালকা উপরে রেডটা একটু কমিয়ে দেব, হ্যাঁ, এভাবে করে দিলাম। তারপর আমি আর একটু হালকা কাজ করব। এখনও কিন্তু আমার এখানে সিলেকশন টুল, ওই যে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করা আছে। সিলেক্ট করছি কি জন্য?
এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইডে সাইডে একটা জ্বলতেছে। সিলেক্ট করার কারণটা হচ্ছে নির্দিষ্ট ছবিটাকে কাজ করতেছি, বাহিরে যে লেখাগুলো রয়েছে সে অংশটুকু আমি কাজ করব না। বাহিরে আমরা যে লেখাগুলো ছিল সেগুলো প্রথমে কাজ করে নিয়েছি, যার কারণে আমরা এখন শুধু ছবিটার উপর আমরা কাজ করতেছি। সেই জন্য আমি বন্ধ করছি, যে রেক্টেঙ্গুলার মার্কের টুল দিয়ে এটাকে বন্ধ করে নিয়েছে আর কি। এখন আমি এখান থেকে ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্টে গিয়ে এখন একটু নিচের দিকে এসে আমি এখানে সিলেক্টিভ কালারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে রেডে থাকবে উপরে রেড দিলাম, রেড দেওয়ার পরে একটু নিচে ব্ল্যাক যেটা রয়েছে এটাকে একটু আমি এইভাবে করে কমিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখুন রেড কালারের মতো যে কালারগুলো রয়েছে ওগুলো অটোমেটিকলি কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে। এখন ছবিটা দেখতেই পাচ্ছেন, দেখুন এটা কিন্তু অবশ্যই আপনারা এই টেকনিকটা ফলো করবেন, ঠিক আছে। এখানে নিচে কিন্তু ব্ল্যাকে আছে, আমি যেভাবে জুম দিয়ে রাখছি এইভাবে থাকলে হবে, আপনাদের এভাবে করে নেবেন, ঠিক আছে। এটা আর কমানোর প্রয়োজন নাই। তারপর এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম। তো আমরা চাইলে ওখানে ব্ল্যাকটা একটু বাড়াতে পারি, ওখানে যে ছবির কালারটা ব্ল্যাক আছে, তাহলে এতটুকুই হলে আমার মনে হয় এনাফ। এখানে আর কোনো কাজ করতে হবে না। জাস্ট এখানে কিন্তু আমার রেক্টেঙ্গুলার মার্কে টুলে সিলেক্ট করা রয়েছে, ঠিক আছে। শুধু ছবিটাকে কাজ করতেছি। ছবিটা কিন্তু প্রথমে একেবারে লাল অবস্থায় ছিল, এখন কিন্তু ছবিটা কিছুটা নিয়ম আছে। তা আপনি চাইলে এটাকে ফিল্টার মারতে পারেন, ফিল্টার মারলে একটু আনঅফিসিয়াল দেখাতে পারে। তো আমি জাস্ট একটু এভাবে করে রাখলে হবে, ছবিটা মোটামুটি একটা দেখা গেলেই হচ্ছে। চাইলে আপনি কিবোর্ড থেকে Ctrl+M দিয়ে হালকা করে ফোকাসটা একটু বাড়িয়ে নিতে পারেন, তাও হবে। যদি আমি এখানে ফিল্টার মেরে দিই, ফিল্টার মারলে কিন্তু ছবিটা অন্যরকম হয়ে যাবে। তো আমার মনে হয় এখনও এনাফ আছে, আপনারা আশা করি ছবিটা দেখতেই পাচ্ছেন। এখন পাসপোর্টের যে ছবিটা সেটা কত সুন্দর একটি ছবি দেখাচ্ছে, কিন্তু একেবারে জেনুইন একটা ছবি সেই যেভাবে তুলছিল সেভাবে করে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা ছবিটা কত স্মার্ট হয়েছে। এইভাবে করে আপনারা ছবিটা সুন্দর করে নিতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আফসার ভাই ছবিটা কীভাবে সুন্দর করবেন। আপনি চাইলে ওখানে সিলেক্ট করা অবস্থায় ফিল্টার মারতে পারেন। ফিল্টার মারলে কিন্তু বেশি একটা ছবি মসৃণ হবে, বেশি ক্লিয়ার হয়ে যাবে, যার কারণে পাসপোর্টে এত ক্লিয়ার প্রয়োজন হয় না। যা সে রেড কালার যে লাল হয়ে যায়, সে লালটা চলে গেলে কিন্তু হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন এটাকে পিডিএফ করব। পিডিএফ করার জন্য আমরা এখানে ফাইলে যাব। এখানে আমার আর কোনো কাজ নেই, শুধু এতটুকুতে আমি এটাকে পিডিএফ করে নিব আর কি। তো আমরা এখান থেকে ফাইলে গিয়ে এখান থেকে শেপ এসে ক্লিক করব, ঠিক আছে। শেপ এসে ক্লিক করার পর আমি এটাকে ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপে সিলেক্ট করার পরে এখান থেকে আমি নাম লিখে দেবো DELOWR দেলোয়ার। তারপর এখানে জেপিজিতে আমি এখান থেকে এটাকে পিডিএফে ক্লিক করব, ঠিক আছে। পিডিএফে ক্লিক করে আমি এখানে সেভে ক্লিক করব। তাহলে এখান থেকে এই পয়েন্টটা আমি একটু বাড়িয়ে দেব, অর্থাৎ ম্যাক্সিমাম থাকবে আর কি। হাই সেতে আমি ম্যাক্সিমাম দিয়ে তারপর আমি ওকে বাটনে প্রেস করে দেব। ছবিটা কিন্তু জিপ ফাইল পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। আমি ডেস্কটপে গেলেই দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা, এই পাসপোর্টটা আর কি, ঠিক আছে। তো এটা এখন পিডিএফ আকারে আমাদের এখানে সেভ হয়ে গেছে। এই যে দেখুন, এটা আপনি চাইলে যে কোনো দেশে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি কাস্টমার আপনাকে বলে যে না আমাকে পিডিএফ দিবেন না, পিডিএফ আমি বুঝি না, এবং যেখানে আমি পাসপোর্টটা পাঠাচ্ছি ওখানে পিডিএফ তারা বুঝে না, তাহলে কি করবেন, তাহলে আপনি জেপিজিতে সেভ করে দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।